7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা, ঘাটতি 2,56,000 কোটি। সর্বোচ্চ বরাদ্দ পরিবহন ও যোগাযোগে 3.5 লাখই থাকছে করমুক্ত আয়সীমা। 24-25 অর্থ বছরে বাজেটে মোট 5,41,000 কোটি টাকা রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 9.7%। 15% কর দিলেই কালো টাকা হবে সাদা, বৈধ আয়ে সর্বোচ্চ কর 30%। যেটা ঘুষের টাকা যেটা আমরা বলি, সেই টাকাটাতে দিতে হচ্ছে 15%। তা আমি 15% দিয়ে সমস্যাটা কি? আমি 100 টাকা ঘুষ খেলাম, 50-52 টাকা দিয়ে দিলাম। তারা সুযোগ করে দিচ্ছে আমাদেরকে। এটা আমাদের অর্থনীতিতে বড় ধরনের একটা ইম্প্যাক্ট পড়বে। বারবার এই সুযোগটা দিলে সত্যিকার অর্থে যারা জেনুইন ট্যাক্স পেয়ার তারা নিরুৎসাহিত হবে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে ক্ষমতাসীনদের মিছিল, আমলে নেওয়া হয়নি কারো প্রেসক্রিপশন, বললেন নেতারা। লুটপাট করতেই বাজেট, অভিযোগ বিএনপির। বেনজিরের আবেদনে সাড়া দিল দুদক, তারিখ পরিবর্তন করে আগামী 23 জুন তলব। জব্দকৃত সম্পত্তি রক্ষণাবেক্ষণে তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ আদালতের। এবং সংখ্যাগরিষ্ঠতার অভাবে হাঁসফাঁস অবস্থা বিজেপির, নানা ফর্দ শরিকদের পানি সম্পদ ও গ্রামোন্নয়ন চান নীতিশ নাইডু। মোদির শপথে যোগ দিতে শনিবার ভারত যাচ্ছেন শেখ হাসিনা। শুরুতেই বাজেটের খবর। দু 2024-25 অর্থ বছরের জন্য ইতিহাসের সর্বোচ্চ 7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা করা হলো। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রথমবারের মতো সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন। ব্যয় মেটাতে সরকার 5,41,000 কোটি টাকা আয়ের লক্ষ্য ঠিক করেছে। এরপরও ঘাটতি 2,56,000 কোটি টাকা, যা দেশি বিদেশি ঋণ থেকে যোগান দেয়া হবে। সানবীর রূপলের রিপোর্ট। দেশের 53তম আর আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট। নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে ঐতিহ্যবাহী ব্রিফকেস হাতে বৃহস্পতিবার বিকেল 3টায় সংসদ অধিবেশনের কক্ষে প্রবেশ করেন। মাননীয় অর্থমন্ত্রী, আপনি এখন বাজেট উপস্থাপন করুন। শুরু হয় 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ। সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার শিরোনামে নতুন অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়, যা চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটের চেয়ে 82,582 কোটি টাকা বেশি। আগামী 2024-25 অর্থ বছরে বাজেটের আকার প্রাক্কলন করা হয়েছে 7,97,000 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ 2,65,000 কোটি টাকা। পণ্যমূল্যের লাগাম টেনে ধরে মূল্যস্ফীতি 6.5% মধ্যে রাখতে চায় সরকার। কৃষি খাত সহ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আগামী 2024-25 অর্থ বছরে 38,259 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। বরাদ্দের হিস্সায় এবারও পরিবহন ও যোগাযোগ খাত এগিয়ে। নিম্ন স্তরের মানুষকে স্বস্তি দিতে বাড়ানো হয়েছে সামাজিক নিরাপত্তা বলয়। যোগাযোগ অবকাঠামো উন্নয়ন বাবদ আগামী 2024-25 অর্থ বছরে 80,498 কোটি টাকা বরাদ্দ প্রদানের প্রস্তাব করছি। প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনার পর অধিবেশন শেষে পাশ করা হবে 2024-25 অর্থ বছরের চূড়ান্ত আয় ব্যয়ের খতিয়ান। বৈশ্বিক সংকট আর অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপের মধ্যেই আরও একটি বাজেট। নতুন এই বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষকে স্বস্তি দেয়াই একটি বড় চ্যালেঞ্জ। অন্যদিকে প্রত্যাশা, জনগণের করের টাকার এই বাজেট বরাদ্দের অপচয় রোধ করে যেন সঠিক এবং সর্বোচ্চ ব্যবহার করা হয়। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বাজেট নিয়ে বিস্তারিত আলোচনার জন্য এখন স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সঙ্গে আমাদের সহকর্মী কামরুল হাসান সবুজ। সরাসরি চলে যাব তার কাছে। সবুজ, আপনাকে স্বাগত। ধন্যবাদ। সবুজ, এই মেয়াদে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয়বার যখন তারা ক্ষমতায়, চতুর্থবারের মতন যখন তারা ক্ষমতায় রয়েছে, ঠিক সেই মেয়াদে প্রথমবারের মতো বাজেট ঘোষণা হলো।
কি মনে হচ্ছে, বা বাজেটের আসলে প্রকৃতিগত অবস্থানটা যদি একটু বলতেন। পরিক্রমায় বাজেটের আকার কিন্তু অনেক বেড়ে গেছে। তো এই যে বাজেট দেয়া হয় বছরব্যাপী, সেটি বাস্তবায়ন করা হয়, বিভিন্ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, তো এর ভেতর দিয়ে আসলে লক্ষ্যই থাকে, প্রধান লক্ষ্যই থাকে আসলে গণমানুষের স্বস্তি দেওয়ার। তো এবার আমরা আলোচনার শুরুতে একটু দেখতে চাই, এবার যে বাজেট ঘোষণা করা হয়েছে, কর কাঠামোর সংস্কার করা হয়েছে, সেখানে আসলে জনগণের জন্য অর্থাৎ সাধারণ মানুষের জন্য যে পণ্যগুলো কিনতে হয়, সেই পণ্যগুলোর আসলে খরচ বাড়ছে নাকি কমছে, সে একটু প্রতিবেদন দেখে আসি। থাকার জন্য একটি বাড়ি বানানোর স্বপ্ন দেখছেন? তাহলে শুনুন, আপনার স্বপ্ন পূরণে বাধা হচ্ছে ভ্যাটের খরচ। কারণ প্রস্তাবিত বাজেটে ইটের ওপর কর হার 10% থেকে বাড়িয়ে 20% করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। স্বপ্নের বাড়িতে বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাল্ব লাগাতে চান? এখানেও 5% ভ্যাট বেড়ে দাঁড়িয়েছে 15%। তীব্র গরমে নাকাল হওয়া থেকে বাঁচতে এসি লাগাবেন? এখানেও গুনতে হবে 7.5% ভ্যাট। নতুন বাড়িতে লেটেস্ট মডেলের ফ্রিজ না থাকলে কি চলে? 7.5% ভ্যাট দিয়েই কিনতে হবে আপনাকে। ভ্যাটের চাপ আর গরমে আপনার গলা শুকিয়ে কাঠ। গলা ভেজাতে জুস খেতে দিতে হবে 15% ভ্যাট। আইসক্রিম কিংবা কোমল পানীয় কম দামে পাবেন না কোনো কিছুই। আইসক্রিমে 10 আর কোমল পানীয়তে ভ্যাট দিতে হবে 30%। এত শত চাপ কমাতে সিগারেট ধরাবেন? তাতেও পকেট পুড়বে আপনার, কারণ বাজেটে বেড়েছে তামাকজাত এই পণ্যের দাম। সংসারের জটিল হিসাব নিকাশ সরিয়ে পরিবার নিয়ে অ্যামিউজমেন্ট পার্ক কিংবা থিম পার্কে বেড়াতে যাবেন? 7.5%-এর পরিবর্তে 15% ভ্যাট দিতে হবে আপনাকে। মনের দুঃখ ভাগাভাগি করতে স্বজনদের ফোন করবেন? সিম কার্ডের দাম বেড়ে দাঁড়িয়েছে 300 টাকা। কথা বলা কিংবা ইন্টারনেট ব্যবহারেও খরচ বেড়েছে আপনার। তবে নিত্যপণ্যের ক্ষেত্রে এবারের বাজেট কিছুটা স্বস্তি দিতে পারে আপনাকে, কারণ পেঁয়াজ, রসুন, মটর, ছোলা, চাল সহ অতি প্রয়োজনীয় পণ্যের উৎসে কর 2% থেকে কমিয়ে 1% করা হচ্ছে, ফলে কমবে দাম। এই খুশিতে গুঁড়া দুধ দিয়ে 1 কাপ চা খেয়ে চাঙা হতে পারেন আপনি, কারণ গুঁড়া দুধ আমদানিতে 20% সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। শুধু তাই নয়, দাম কমতে পারে দেশীয় মোটরসাইকেলের। ল্যাপটপ আমদানিতে কর হার 31% থেকে কমিয়ে 20% করা হয়েছে। কিডনি ডায়ালাইসিসে ব্যবহৃত ফিল্টার ও সার্কিট আমদানির শুল্ক 10% থেকে কমিয়ে 1% করা হয়েছে। এ কারণে কমবে ডায়ালাইসিস খরচ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রিচার্ড, সবুজ, আমরা আসলে বিষয়টা যেটা দেখলাম, এই জায়গাগুলোতে সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু থাকে কোন জিনিসের দাম বাড়ছে কিংবা কোন জিনিসের দাম কমছে। আমি যদি সামগ্রিক অর্থনৈতিক প্রেক্ষাপটে জিডিপির প্রবৃদ্ধি বা মূল্যস্ফীতি এগুলো সম্পর্কে একটু জানতে চাই, এই জাতীয় বাজেটের মোট আকারের তুলনায়, সেটি যদি একটু বলতেন। রিচার্ড, আমরা যদি খুব একদম সুনির্দিষ্টভাবে বলি, তাহলে যে বাজেটটিকে বলা হচ্ছিল সাবধানী বাজেট বা সংকোচনমুখী বাজেট বা উচ্চাকাঙ্ক্ষী না, তারই কিন্তু প্রমাণ যে বাজেট ঘোষণা করা হয়েছে 7,97,000 কোটি টাকার বাজেট। এই বাজেটে কিন্তু অর্থাৎ চলতি অর্থ বছর থেকে কিন্তু এই বাজেটের আকার বাড়ানো হয়েছে মাত্র 4.6%। এর আগে কিন্তু প্রায় 12.5% করে কিন্তু গত 2 বছরের আকার বাড়ানো হয়েছে, এবং সেখানে এই বাজেটের যে আকার কমানো হয়েছে এবং যে মূল্যস্ফীতি নির্ধারণ করা হয়েছে কিছুটা বেশি, কিন্তু চলতি অর্থ বছরের চেয়ে কিন্তু 0.5% বেশি নির্ধারণ করা হয়েছে। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কিন্তু কমিয়ে আনা হয়েছে, লক্ষ্যমাত্রা 7.5 থেকে 6.75% করা হয়েছে। এই যে কমিয়ে আনা হয়েছে, এবং এইখানে কিন্তু আমরা যেটা দেখেছি যে এডিপি যখন পাশ করে দেওয়া হয়, অনুমোদন দেওয়া হয়, সেখানে কিন্তু আমরা দেখেছি যে প্রকল্পের সংখ্যাও কিন্তু কমানো হয়েছে। অর্থাৎ একটি বাস্তবতার সাথে মিল রেখে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যাচ্ছে, জিডিপি প্রবৃদ্ধি অর্জন করতে গেলে প্রকল্প বাস্তবায়নে ব্যয় বাড়াতে হবে, সেখানে আবার মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে, সবকিছু মিলিয়ে বলা যায় একটা সাবধানী বাজেট এবার দিয়েছে। মানে একটু সতর্কতামূলক ব্যবস্থা রাখা হয়েছে। একটা বিষয় স্পষ্ট করবেন, বাজেটে প্রচুর পরিমাণ ঘাটতি আছে, প্রায় 2.5 লাখ কোটি টাকার উপরে একটা ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। সেটির যোগান আসলে কোত্থেকে হবে বলে স্পষ্ট ধারণা পাওয়া গেছে কিনা? বাজেটের ঘাটতির অর্থায়নটি আসলে দেশি এবং বিদেশি দুইটি খাত থেকেই নেওয়া হয়, এবং আমরা যেটা দেখেছি যে ঘাটতি যেটা নেওয়া হয়েছে এবার অনুদান ছাড়া ঘাটতি, সেটি আসলে জিডিপির 4.6%, এবং বৈদেশিক থেকে এই ঘাটতি পূরণে বৈদেশিক উৎস থেকে লোন নেওয়া হবে 95,000 কোটি টাকা, এবং অভ্যন্তরীণ উৎস থেকে ব্যাংক এবং ব্যাংক বহির্ভূত খাত মিলিয়ে 1,60,900 কোটি টাকা নেওয়া হবে ব্যাংকিং খাত থেকে। তো এখানে আসলে যে লোন নেওয়া হচ্ছে বা ঋণ নেওয়া হচ্ছে এই বাজেট ঘাটতি পূরণে, যদিও ঘাটতি বাজেট ভালো, তো সেইখান থেকে আমরা যেটা দেখেছি যে ব্যবসায়ীদের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে আসলে বিসিসিআই যেটি আজকে প্রতিক্রিয়া দিয়েছেন
বিসিসিআইয়ের প্রেসিডেন্ট, তিনি কিন্তু বলেছেন যে এই ঘাটতি পূরণে আসলে অভ্যন্তরীণ উৎসের চেয়ে বৈশ্বিক উৎসের দিকে বেশি গেলে ভালো হয়, কারণ তাহলে তারা অভ্যন্তরীণ উৎস তারা ব্যবসায়িক বিনিয়োগের হিসেবে ব্যবহার করতে পারে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রকল্প ব্যয় নজর বাড়ানো, প্রকল্পের সংখ্যা কমানো হয়েছে, কিন্তু প্রকল্প ব্যয় যেন সঠিকভাবে হয় সেটি তারা নিশ্চিত করতে চেয়েছেন বলেছেন। এবং করমুক্ত আয়ের ন্যূনতম সীমা বাড়ানো দরকার, যেহেতু মূল্যস্ফীতির কারণে এবং নিত্যপণ্যের দাম বৃদ্ধির চাপে রয়েছেন ক্রেতারা এবং সাধারণ মানুষ, তো সেই জায়গা থেকে আসলে করমুক্ত আয়ের সীমা যদি 3.5 লাখ টাকা থেকে 4 লাখ টাকা করা যেত তাহলে ভালো হতো, এটি তাদের পরামর্শ কিংবা দাবি বলা যায়। আচ্ছা, এমপি মন্ত্রীদের ক্ষেত্রেও এরও কিন্তু একটা প্রভাব পড়েছে, সেটি যদি একটু ব্যাখ্যা করতেন। হ্যাঁ, যেহেতু এবার এনবিআর এর উপর কিন্তু ক্রমবর্ধমান যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে, সেই লক্ষ্যমাত্রার সাথে তারা চাচ্ছেন বিভিন্নভাবে যে করের আওতায় মানুষজনকে নিয়ে আসতে, অর্থাৎ করের জাল বৃদ্ধি করতে। সেই জায়গা থেকে কিন্তু সংসদ সদস্যদের গাড়িতে কিন্তু গাড়ি আমদানির শুল্ক 25 এবং আমদানি পর্যায়ে ভ্যাট 15% আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। যদিও এটি কিন্তু সাধারণ মানুষের জন্য অনেক বেশি, 100 থেকে 500% পর্যন্ত রয়েছে, সেখানে তারা 40% দিয়েই কিন্তু এই গাড়ির সুবিধাটা পাচ্ছে। আমরা পরবর্তীতে আলোচনায় যাওয়ার আগে যে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে বাজেট উত্থাপন করলেন অর্থমন্ত্রী, যেখানে অসৎ ব্যক্তিরা মাত্র 15% কর দিয়েই পার পাবেন, সেখানে সর্বোচ্চ 30% পর্যন্ত কর দিতে হবে বৈধ পথে উপার্জনকারীদের। এমন বৈষম্য নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা, একই প্রশ্ন সাধারণ মানুষেরও। আবুল হাসান মাহমুদ আলী, অর্থমন্ত্রী। 7,97,000 কোটি টাকার যে বিশাল বাজেট উত্থাপন করা হলো জাতীয় সংসদে, সেখানে বিশাল অঙ্কের ব্যয়ের যোগান দিতে এনবিআর এর ঘাড়ে পড়ে 4,80,000 কোটি টাকার রাজস্ব। এই রাজস্ব সংগ্রহে উঠে পড়ে লাগতে হবে সংস্থাটিকে। করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিত রেখে বাড়ানো হয়েছে ব্যক্তি আয়ের করের সীমা। 5,41,000 কোটি টাকা সাধারণ মানুষের ঘাম ছুটিয়ে অবৈধ সম্পদের মালিকদের সুযোগ দিলেন অর্থমন্ত্রী। বাজেট উত্থাপনে জানিয়ে দিলেন, দেশি আইনে যাই থাকুক না কেন, বিনা প্রশ্নে ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট ও ভূমিতে 15% কর পরিশোধ করে বিনিয়োগ করতে পারবেন অসৎ পথের উপার্জনকারীরা। অর্থাৎ সৎ ব্যক্তিদের 30% কর দিলেও অসৎ ব্যক্তিরা পার পাবেন এর অর্ধেক দিয়ে। যেটা ঘুষের টাকা যেটা আমরা বলি, সেই টাকাটাতে দিতে হচ্ছে 15%। তা আমি 15% দিয়ে সমস্যাটা কি? আমি 100 টাকা ঘুষ খেলাম, 55 টাকা দিয়ে দিলাম, তাইলে আর লাভ হলো কি আমার? এটা ভাই নিঃসন্দেহে অযৌক্তিক বিষয়। এ তারা সুযোগ করে দিচ্ছে আমাদেরকে যে আসো তুমি 5 কোটি টাকা বানাও, তার মধ্যে আমার 30 লাখ টাকা দিয়ে সাদা করে নাও। বিনা প্রশ্নে কালো টাকা সাদার এই সুযোগে আরো বেপরোয়া হয়ে উঠতে পারেন অসৎ ব্যক্তিরা, এমন শঙ্কা অর্থনীতিবিদদের। এটা থাকা মানে হচ্ছে যারা আসলে সৎ করদাতা আছেন তারা নিরুৎসাহিত হন। এর আগে 2020-21 অর্থ বছরে 10% কর দিয়ে 20,500 কোটি টাকা বৈধ করা হয়। সে বছর সর্বোচ্চ পরিমাণ কালো টাকা সাদা করায় 2,064 কোটি টাকা রাজস্ব পায় এনবিআর। 2 বছর বিরতি দিয়ে আবারও সেই সুযোগ দিল সরকার। তাতে দেখার বিষয় কত টাকা রাজস্ব পায় এনবিআর। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। রিচার্ড, হ্যাঁ, আমরা প্রতিবেদনে দেখছিলাম কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে একটি অসামঞ্জস্য আসলে ব্যবস্থা হয়তো এই বাজেটে সরকার এই মুহূর্তে দিয়েছে। এ ব্যাপারে যে প্রতিক্রিয়াগুলো পাচ্ছিলাম, সেই প্রতিক্রিয়াগুলো যদি একটু বিশ্লেষণ জানতে চাই। বাজেটে কালো টাকার সাদা করার সুযোগ দেয়া হয় যেন বিনিয়োগ বাড়ে, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় যে বিনিয়োগ বাড়ে না, বরং তারা একটি সুযোগ পায়। আমরা যদি খুব পরিষ্কারভাবে দেখি যে একজন মানুষ শ্রমে ঘামে সৎপথে উপার্জন করে যখন তাকে 30% কর দিতে হচ্ছে, একজন মানুষ অসৎ হলে সেই করের সুযোগটা কমে যাচ্ছে, তাকে কর ভার কম নিতে হচ্ছে, অথচ তার কিন্তু শাস্তি পাওয়ার কথা ছিল, সেখানে তাকে শাস্তি না দিয়ে বরং তাকে উৎসাহিত করা হচ্ছে। এটি আসলে আমাদের অর্থনীতিতে আসলে কি সিগন্যাল দেয়? এটি কিন্তু খুবই প্রশ্নবিদ্ধ একটি উদ্যোগ, যেটি বিশ্লেষকরা বলছেন, সাধারণ মানুষ সেটি বলছেন। আমরা যদি দেখি প্রস্তাবিত বাজেটে আসলে দাম বাড়ছে কমছের একটি তালিকা আমরা এক নজরে একটু দেখে নিব। কাজু বাদাম, এলপিজি গ্যাস সিলিন্ডার, সিম, ফলের জুস, বৈদ্যুতিক সাশ্রয়ী বাল্ব, এগুলোর দাম কিন্তু বাড়ছে। অর্থাৎ যেগুলো আমাদের দৈনন্দিন নিত্য ব্যবহার্য বলা যায়, সেই জিনিসগুলোর কিন্তু অনেক কিছুরই দাম বাড়ছে আমরা যেগুলো দেখছি। এবং এই যে দাম বৃদ্ধিটা আসলে বাজেটে যে প্রস্তাবিত যে প্রস্তাব, এটি পাশ হয়ে গেলে কিন্তু কার্যকর হয়ে যাবে, তখন কিন্তু মানুষজনের কিন্তু ব্যয় বাড়বে। আমরা কিন্তু দেখেছি বাজেটে কিন্তু সেই ইঙ্গিত দেওয়া হচ্ছে মূল্যস্ফীতি বাড়বে, কিছুটা কমের ভেতরে রয়েছে, যেমন ল্যাপটপের দাম কমবে, কার্পেটের দাম কমবে, যে সেগুলো কিন্তু দাম কমতে পারে। ডায়ালাইসিস কিট, মোটরসাইকেল ইঞ্জিন, ইলেকট্রিক সার্কিট, এগুলোর দামও কিছুটা কমবে। এবং সেগুলো আসলে আমাদের যে দৈনন্দিন জীবন, আমরা দেখছি যে সুস্থ থাকার ক্ষেত্রে ওষুধ,
আইসক্রিম, পানির ফিল্টার, এই জিনিসগুলোর পণ্যের দাম কিন্তু কমবে। এগুলো আসলে আমাদের দৈনন্দিন জীবনে কতটা স্বস্তিতে, পানির ফিল্টার, আইসক্রিম এগুলো বাড়বে, দাম বাড়বে, পানির ফিল্টার, আইসক্রিম এগুলোর দাম বাড়বে, ওষুধের দাম কিছুটা কমবে। তো আমরা এই যে সবকিছু মিলিয়ে আসলে আমাদের দৈনন্দিন জীবনে কতটুকু স্বস্তির প্রভাব ফেলতে পারবে এই বাজেটটি, সেটি আসলে দেখার বিষয়। হ্যাঁ সবুজ, এটি আসলে পাস হওয়ার পরেই বোঝা যাবে যে আমাদের অবস্থানটা আসলে কোন দিকে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এত কষ্ট করে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। জাতীয় বাজেট নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে উপস্থিত ছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। রাতের সময় আরও থাকছে। ঢলের পানিতে সুনামগঞ্জে ভাঙল বাঁধ, হুহু করে 137টি হাওরে ঢুকছে পানি, বাড়ছে আতঙ্ক। সিলেট নগরে এখনো জলাবদ্ধতা। জানবো বাজেটের আরো খবর। মধ্যরাত থেকে খরচ বাড়ছে মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে। প্রস্তাবিত বাজেটে সম্পূরক শুল্ক 20% করায় 100 টাকায় এখন থেকে সরকারকে রাজস্ব দিতে হবে 39 টাকা, যা দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। সিম কার্ড কিনতেও 200 টাকার পরিবর্তে গুনতে হবে 300 টাকা। মোবাইল তুমি নিয়েছো কেড়ে মধুর ঘুমের স্বাদ, প্যাকেজ অফারের মোড়কে পেতেছ টাকা লুটবার ভাত। মায়ের কাছে বকুনি, বাবার তিরস্কার, মোবাইল তুমি পকেট খালির অবাক আবিষ্কার। ছন্দের সাথে বাস্তবতার ফারাক নেই খুব একটা। পকেটে 10,000 টাকা দিয়ে নির্দিষ্ট মডেলের একটি হ্যান্ডসেট কিনতে মার্কেটে গিয়ে দেখলেন দোকানি তার দাম চাইছে 11,000 টাকা। অবাক হবেন না, কারণ ডলার রেটের কারণে কাঁচামাল আমদানিতে খরচ বেড়েছে, আর তাতেই মডেল ভেদে 500 থেকে 1000 টাকা বাড়তি গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। 11,000 টাকার মোবাইলে 200 টাকা দামের সিম কার্ড ভরবেন ভাবছেন? এখানেও হতাশ হতে হবে আপনাকে, কারণ সরকার সিম ট্যাক্স নির্ধারণ করেছে 300 টাকা। ফলে শুক্রবার সকাল থেকে নতুন দামে সিম বিক্রি করবে অপারেটররা। 42% আমাদের পেনিট্রেশন বাইরে আছে। প্রান্তিক জনগোষ্ঠীকে যদি আনতে চান, যে ট্যাক্স প্রস্তাবিত করা হয়েছে এটি সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। মোবাইল সিম কার্ড তো কিনলেন, এবার আসি রিচার্জ প্রসঙ্গে। স্বস্তির খবর নেই এখানেও। এতদিন 100 টাকা রিচার্জে 33.25 টাকা শুল্ক দিতেন 19 কোটি সিম কার্ডধারী। তবে এবারের প্রস্তাবিত বাজেটে কথা বলা কিংবা ইন্টারনেট ব্যবহারের ওপর যে কর আরোপ করা হয়েছে, তাতে গ্রাহককে গুনতে হবে 39 টাকা। এত উচ্চ কর দিয়েও গর্ব করতে পারেন আপনি, কারণ পাকিস্তানকে টপকে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ কর প্রদানের রেকর্ড বাংলাদেশের দখলে। রাত্রে 00 আওয়ার থেকেই ইমপ্লিমেন্ট করব। কালকে থেকে যখন আমাদের কাস্টমাররা সার্ভিস ইউজ করবেন, তারা নতুন রেটেই আমাদের সার্ভিসগুলো পাবেন। অবশ্য ঋণ করে ঘি খাওয়ার ব্যবস্থা করেছে সরকার, কারণ ল্যাপটপ আমদানিতে শুল্ক হার 31% থেকে নামিয়ে আনা হয়েছে 20%। মোবাইল ব্যবহারের সম্পূরক শুল্ক 20% হওয়ায় টক টাইম ও ইন্টারনেট ব্যবহার থেকে বছরে 1,500 কোটি টাকা বাড়তি রাজস্ব পাবে সরকার। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সরকারি দল প্রস্তাবিত বাজেটকে গণমুখী বললেও বিরোধী দলের মুখে পুরোই উল্টো বার্তা। ক্ষমতাসীনরা বাজেটে স্বস্তির আশ্বাস দিলেও আরও বড় অর্থনৈতিক সংকটে পড়ার আশঙ্কা বিরোধী শিবিরের আইন প্রণেতাদের। তবে নতুন অর্থ বছরের বাজেট প্রস্তাবনায় আইএমএফ বা বিদেশি প্রেসক্রিপশনের ইস্যুটি উড়িয়ে দিয়েছেন সরকারি দলের সংসদ সদস্যরা। আসিফ মোহাম্মদ সিয়ামকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়, আর ছবি তুলেছেন সালাউদ্দিন লিয়া ও বাবুল হোসেন। অর্থমন্ত্রী, আপনি এখন বাজেট উপস্থাপন করুন। অর্থনৈতিক গতিশীলতা ধরে রেখে এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ বাস্তবায়নে কতটুকু কাজে দেবে 2024-25 অর্থ বছরের এই বাজেট প্রস্তাবনা, তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। প্রথম দিনের অধিবেশন শেষে একে একে বেরিয়ে আসেন সংসদ সদস্যরা। গণমাধ্যমের মুখোমুখি তারা। এমন কোনো সাহসী পদক্ষেপ আমরা দেখিনি, তবে এটা আমরা জানি যে আইএমএফ এর শর্ত পূরণ করা ছাড়া এই বাজেট তারা দিতে পারেনি। পুরো পৃথিবীর সবগুলো দেশে ঘাটতি নিয়ে চলছে, আমরাও সেই ঘাটতি নিয়ে চলতে হবে। এই ঘাটতি মেটানোর জন্য কয়েকটা উদ্যোগের কথা বলা হয়েছে। আমি আবার পুনরায় উল্লেখ করি, উদ্যোগ ভালো, বাস্তবায়নটা হবে কঠিন। তবে সংসদে সরকারি দল মনে করছে এই বাজেটে সাধারণ মানুষ স্বস্তি পাবে। কারো প্রেসক্রিপশনের বাজেট করেনি সরকার। গত 15 বছর ধরে যে ডেভেলপমেন্টটা হয়েছে সেগুলোকে পর্যালোচনা করে আগামী দিনে আর কি করা উচিত সেগুলো বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হয়। কে কোথায় প্রেসক্রিপশন দিল তার সাথে কোনো সম্পর্কই নাই। আজকে অনেকের কাছে হয়তো মনে হবে এটা পরিপূর্ণ করা কষ্টসাধ্য, তবে আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন যদি ওনাকে হায়াত দান করেন,
ইনশাল্লাহ এই বাজেট পরিপূর্ণ হয়েও আমরা সামনেতে আরো ভালো জিনিস পাবো। এদিকে বিরোধী দল জাতীয় পার্টি যে এই বাজেটে সন্তুষ্ট নয় মোটেও তা স্পষ্ট বিরোধী দলীয় নেতার বক্তব্যে। আমার কাছে একেবারে গতানুগতিক বাজেট মনে হয়েছে। বাজেটের মধ্যে আমি বিশেষত্ব কোনো কিছু পাইনি। তা আমি গতবারও দেখেছি, এবারও দেখলাম, সেটা হলো যে ঋণের অর্থ যেটা দেওয়া হচ্ছে, ফেরত দেওয়া হচ্ছে, সেটা ঋণ নিয়েই দেওয়া হচ্ছে। সাধারণ জনগণের উপরে করের বোঝা বাড়বে, সাধারণ জনগণের কোনো মুক্তির উপায় নেই। আমার ধারণা এই বাজেট উত্তর বাংলাদেশ একটা বড় ধরনের অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে পারে। এত সব সমালোচনা পাশ কাটিয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করা আওয়ামী লীগের প্রভাবশালী এই নীতি নির্ধারকের মতে বাজেটে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাবে টানাপোড়েন থেকে। সংকটে বাস্তবসম্মত গণমুক্তি আমরা আমাদের বাজেট এই সরকারই করেছি, এখানে কোনো প্রেসক্রিপশন। প্রথম দিনের অধিবেশন মুলতবি ঘোষণা করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। শুক্র ও শনিবার ছাড়া জুন মাস জুড়েই প্রতিদিন চলবে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রস্তাবিত বাজেটকে লুটেরাদের বাজেট আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, লুটপাট করতেই এই বাজেট দেয়া হয়েছে। এটি শুধু গণবিরোধী নয়, দেশ বিরোধী বাজেট বলেও মন্তব্য করেছেন তিনি। সরকার লুটেরাতে পরিণত হয়েছে, তো লুটেরাদের বাজেট হবে কি জন্য? লুট করার জন্য। তো এটাই আমি দেখতে পাচ্ছি যে আবার একটা নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ এই যে আপনাদের সেই তথাকথিত বাজেট যেটা দেওয়া হয়েছে আর কি, এই বাজেটে আপনার আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি, এবং আপনার যে সমস্ত জায়গাগুলোতে আপনার আয়ের অংশ দেখানো হচ্ছে তাতে করে সাধারণ মানুষের উপর এই সমস্ত বোঝাটা গিয়ে পড়ে যাচ্ছে, এবং এই ব্যয়টা মেটানোর জন্য তারা যেটা করবে সেটাও সাধারণ মানুষের উপর গিয়েই পড়বে। পুরো বাজেটটাই দেখবেন মেগা প্রজেক্টের এবং মেগা চুরি, মেগা দুর্নীতির জন্য করা হয়েছে। সুতরাং এই বাজেটকে শুধুমাত্র তথাকথিত ভাষায় গণবিরোধী বলবো না, এটা আসলে বাংলাদেশ বিরোধী বাজেট হয়েছে। ঈদের ছুটি সহ দুদকে হাজির হতে 17 দিন সময় পেলেন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। বৃহস্পতিবার উপস্থিত না হওয়ায় তাকে 23 জুন হাজির হতে নোটিশ জারি করেছে সংস্থাটি। এদিকে বেনজিরের 621 বিঘা সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ দিয়েছেন আদালত। আপাতত কেটে গেল বেনজির আহমেদের হাজির হওয়া না হওয়া নিয়ে ধোঁয়াশা। বেনজির চেয়েছিলেন 15 দিন, ঈদের ছুটি সহ তাকে দেয়া হয়েছে 17 দিনের সময়। দুদকের মুখোমুখি হতে পরবর্তী দিন ধার্য করা হয়েছে 23 জুন। অনেক সময় যখন কোনো ব্যক্তি উপস্থিত না হন, এটি কিন্তু পরবর্তী একটি তারিখ নির্ধারণ করে দেওয়া হয়। বেনজির সময় পেলেও তার স্ত্রী ও মেয়ের হাজিরা নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। রোববার তারা হাজির হবেন নাকি সময় চেয়েছেন এ বিষয়ে নিশ্চুপ দুদক। 9 তারিখ আসুক, এখনো তো বাকি আছে 2 দিন, দেখা যায়। এদিকে ঢাকার আদালতে বেনজির আহমেদের 621 বিঘা যে জব্দকৃত সম্পত্তি তার রক্ষণাবেক্ষণের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ দিয়েছেন আদালত। এই 621 বিঘার মধ্যে বেনজির আহমেদের স্ত্রীর নামেই 521 বিঘা, বাকি 100 বিঘা বেনজির আহমেদ ও তার 3 কন্যার নামে। শুধুমাত্র গুলশানের 4টি ফ্ল্যাটের রক্ষণাবেক্ষণের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের ব্যাপারে কোনো আদেশ দেওয়া হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী। ওনার গুলশানের যে 4টা ফ্ল্যাট আছে, এটার বর্তমান ডিটেলস অবস্থান জানার জন্য বলছে। এই কারণে এই অংশটুকু বাদ দিয়ে বাকি যত সম্পত্তি, স্থাবর সম্পত্তি ক্রয় করা হয়েছিল সমস্ত সম্পত্তির উপরে রিসিভার নিয়োগ করছে। আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পদে থেকে এর আগে কেউ এতটা বেপরোয়াভাবে সম্পদ অর্জন করেছেন এমন তথ্য নেই কারো কাছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে ডালাসে টাইগারদের অনুশীলন। শরীফুল ফিট না হলে বিকল্প প্রস্তুত, জানালেন প্রধান নির্বাচক। বিশ্ব আসরে শুভ সূচনার আশা। বৃষ্টিপাত কমে যাওয়ায় কমতে শুরু করেছে সুরমা সহ সব নদীর পানি। তবে এখনও সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের কিছু এলাকার পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। সুনামগঞ্জে সকাল থেকে গুড়ি বৃষ্টি হয়। ভারতীয় ঢলের পানি বেড়িবাঁধ ভেঙে হাওরে প্রবেশ করছে। এদিকে সিলেটের সুরমা নদী প্রায় 30 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার কারণে উঁচু জায়গা থেকে পানি নেমে গেলেও কিছু কিছু জায়গায় এখনো জলাবদ্ধতা রয়ে গেছে। দেখছেন রাতের সময়।
ভারতে তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। তবে শরিকদের দাবি দেওয়া পূরণে এবার বেশ বেগ পেতে হচ্ছে বিজেপিকে। এদিকে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ভারতের নতুন সরকারের শপথ গ্রহণ। প্রধানমন্ত্রী হিসেবে আবারও দেখা যাবে বিজেপির নরেন্দ্র মোদীকে। এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। তবে এনডিএ জোটের শরিকদের দর কষাকষিতে চাপে রয়েছে গেরুয়া শিবির। সরকারকে সমর্থনের বিনিময়ে একগুচ্ছ দাবি করেছে এনডিএ জোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই শরিক, বিহারের নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড ও অন্ধ্রপ্রদেশের তেলুগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু। নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠতার অভাবে হাসপাস করা বিজেপির কাছে 4টি পূর্ণমন্ত্রীর পদ চেয়েছেন নীতিশ, যার মধ্যে রয়েছে রেল, গ্রাম উন্নয়ন, পানি সম্পদের মতো মন্ত্রণালয়। অন্যদিকে চন্দ্রবাবু নাইডু 3টি পূর্ণমন্ত্রী ও 2টি প্রতিমন্ত্রীর পদ চেয়ে তদবির করেছেন। নীতিশের মতোই পানি সম্পদ ও গ্রাম উন্নয়ন মন্ত্রণালয়ে নিজদের এমপিতে দেখতে চাইছেন তিনি। গত 2 মেয়াদে বিজেপিকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। পরিস্থিতির ফেরে এখন ছোট দলের দাবি মানা ছাড়া রাস্তা নেই বিজেপির। কারণ দাবি মানা না হলে সরকারের সংখ্যাগরিষ্ঠতা হারানোর ভয় রয়েছে। রাহানুল রানা, সময় সংবাদ। দেখছেন রাতের সময়। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ সামনে রেখে ডালাসে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ফুল রান আপে বোলিং করে তাসকিন আহমেদ জানান দিয়েছেন লঙ্কানদের বিপক্ষে খেলতে প্রস্তুত তিনি। সাকিব মাহমুদুল্লাহ সিরিয়াস ছিলেন অনুশীলনে। যুক্তরাষ্ট্রের ডালাস থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। ডালাসে পা রাখার 3 দিন পর অবশেষে মাঠের অনুশীলনে বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেটারদের শরীরী ভাষা দেখে একটা বিষয় স্পষ্ট, তারা প্রস্তুত শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের জন্য। তারা প্রস্তুত শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে এই বিশ্বকাপটা শুরু করতে। ডালাসে রৌদ্রোজ্জ্বল দিন, দলেও যেন তারই প্রভাব। যুক্তরাষ্ট্র সিরিজ কিংবা ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হার সব ভুলে নতুন শুরুর আশায় টাইগাররা। আগের দিন ইনডোরে অনুশীলন করা বাংলাদেশ দল গ্র্যান্ড প্রেরির নেটে প্র্যাকটিস করেছে পাক্কা 2 ঘন্টা। ফুল রান আপে বোলিং করেছেন তাসকিন, ছিল না কোনো জড়তা। হাতে 6 সেলাই নিয়েই মাঠে এসেছিলেন শরীফুল ইসলাম। এক কোণে অনেকটা সময় কথা বলেন বিসিবির চিকিৎসকের সঙ্গেও। অনুশীলনে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায় সাকিব আল হাসানকে। ব্যাটিংয়ে নামার আগে সাকিব মাহমুদুল্লাহর এই ছবিটা আশা দেখায় সবাইকে। এবার লিডারশিপ রোলে না থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে এই দুজনের দিকেই তাকিয়ে থাকবে দল। মাঠে তারা সেটার কতটা প্রতিদান দিতে পারেন সেটাই এখন দেখার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ডালাস, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা, ঘাটতি 2,56,000 কোটি। 3.5 লাখই থাকছে করমুক্ত আয়সীমা। 15% করে কালো টাকা হবে সাদা, বৈধ হয় সর্বোচ্চ কর 30%। বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে ক্ষমতাসীনদের মিছিল, আমলে নেওয়া হয়নি কারো প্রেসক্রিপশন, বললেন নেতারা। লুটপাট করতেই বাজেট, অভিযোগ বিএনপির। এবং বেনজিরের আবেদনে সাড়া দিল দুদক, তারিখ পরিবর্তন করে আগামী 23 জুন তলব। জব্দকৃত সম্পত্তি রক্ষণাবেক্ষণে তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ আদালতের। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়ের।